রাত ঠিক 11টা। আকাশে চাঁদ নেই, মেঘে ঢেকে গেছে, আর দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। গ্রামের বাইরে নদীর ধারের সেই পুরনো শ্মশান, যেখানে দিনের আলোতেও অনেকে একা যেতে সাহস পায় না। অমল, অমল, আমি শেষবার বলছি ফিরে চল, এই জায়গাটা ভালো না। আরে ভয় পাস কেন তুই? তুই তো বলেছিলি ভূত আছে, আজ প্রমাণ করবি, চ। শ্মশানের মাঝখানে একটা চিতা সাজানো, আর তার উপরে একটা কিশোরের মৃতদেহ রাখা রয়েছে। আজ সকালে নাকি একটা ছেলে মারা গেছে, কিন্তু কেউ জানে না কিভাবে মারা গেল, তাই এখানে এনেছে। হ্যাঁ, শুনেছিলাম। আর আজ রাতেই তাকে নাকি চিয়ানো হবে, মরা মানুষ জেগে উঠবে। এইসব বাজে গল্প। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। মরা মানুষকে বাজে গল্প বলিস না ছেলে। এই কে কে? আমি রুদ্রনাথ তান্ত্রিক। তোরা এত রাতে এখানে কেন? বাড়ি ফিরে যা ছেলে। ধোঁয়ার ফাঁক গলে সামনে এলো একজন, কালো ধুতি, কপালে ছাই, গলায় হাড়ের মালা, চোখ দুটো অস্বাভাবিক স্থির। চিয়ানো দেখতে এসেছি, আমরা না দেখে যাব না। রুদ্রনাথ কিছুক্ষণ চুপ করে অমলের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হাসল। দেখবি, দেখতে হলে সাহস লাগে, কারণ যা উঠবে তা মানুষ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখব কিভাবে মরা মানুষ জেগে ওঠে। হ্যাঁ, অমল চল না প্লিজ। আরে থাম তো, দেখি না কিভাবে মরা মানুষকে জাগ্রত করে তোলে এরা। তুই কি বুঝতে পারছিস না? এই মরা মানুষ কখনো জেগে ওঠে? অমল, অমল, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। বাড়ি চল, আমার কিন্তু ভয় করছে। এই শ্মশান কিন্তু ঠিক না, যখন তখন কিছু না কিছু ঘটে যেতে পারে। চিতার উপর শুয়ে আছে কিশোরের দেহ, মুখে সাদা কাপড়, 2 হাত বুকে রাখা, আর তারপর রুদ্রনাথ তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করা শুরু করলো। ওম প্রেতায় নমঃ, ওং জিয়ানো জাগ্রত স্বাহা। মাটিতে লাল গুঁড়ো দিয়ে একটা চক্র আঁকা হলো, তার ভেতরে রাখা হলো মৃতদেহ, চারদিকে সর্ষের তেল ঢালা। অমল, 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 চল চল বাড়ি চল। আমি কিন্তু আর এখানে থাকবো না, এবার কিন্তু সত্যি কিছুটা ঘটতে চলেছে। ওই দেখ, দেখ দেহটা নড়ছে। আরে না না, এই বাতাসে তার মুখের কাপড়টা নড়ছে। কিন্তু বাতাস থেমে আছে। পানি। সাদা কাপড়টা ধীরে ধীরে সরে গেল, ছেলেটার চোখ দুটো খুলে গেল, কিন্তু সাদা অংশ নেই, পুরো কালো। অমল, ওর চোখ, ওর চোখটা দেখ। না, এটা অসম্ভব। আমাকে আমাকে কে ডেকেছে? আমি, ফিরে আয়। কিন্তু সেই কণ্ঠে কিশোরের স্বর নেই, এটা অন্য কিছু। এই দেহ আর নয়, আমি অনেক অনেক পুরনো। অমল, এটা ঠিক না, এটা ভুল কিছু। তান্ত্রিক মনে হয় অন্য কাউকে ডেকে ফেলেছে ভুল মন্ত্র উচ্চারণ করে। এখনো সময় আছে, চল আমরা পালাই এখান থেকে। তান্ত্রিক, আপনি কাকে ডেকেছেন? চুপ কর, চক্রের বাইরে যাবি না, চক্রের বাইরে গেলে দুজনেই শেষ হয়ে যাবি। ছেলেটার দেহটা হঠাৎ অস্বাভাবিকভাবে বাঁকতে শুরু করলো, হাড়গুলো কটকট শব্দ করছে। এই ঘাম, আগুন, রক্ত, আমি মনে রেখেছি। চক্রের ভেতরে দাঁড়িয়ে থাকা মৃতদেহটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মাথা অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে, ঘাড়ের কটকট শব্দ যেন চারদিক থেকে প্রতিধ্বনি হচ্ছে। অমল, অমল, এটা মানুষ না, এটা মানুষ না, এটা কোনো অশুভ আত্মা। আজ আমাদের আর রক্ষা নেই। আমি আমি ভুল করেছিলাম, তখন পালিয়ে গেলেই ভালো হতো। এখন এখন কি করা যাবে? তোরা
চেয়েছিলি, দেখ এবার আমি কি করি। হঠাৎ লাল চক্রের রেখাগুলো জ্বলতে শুরু করলো, কিন্তু আগুনটা বাইরের নয়, ভেতর দিকে ছড়াচ্ছে। পিছিয়ে যা, চক্র ভেঙে গেলে ওকে আর বাঁধা যাবে না। ছেলেটার দেহটা এক ঝটকায় সামনে ঝাঁপ দিল, কিন্তু সেই চক্রের সীমা ছুঁতেই সে ছিটকে পড়ল। আহ, আহ, তার গলা থেকে বেরোলো অমানসিক শব্দ। এই দেহ দুর্বল। আরে আমি শক্তি চাই, শক্তি। চাই মানে কি? ধীরে ধীরে সেই কালো চোখ দুটো রুদ্রনাথের দিকে ঘুরে গেল। তুই আমাকে ডেকেছিস, তোর শক্তি রে আমাকে। আমি তোকে আদেশ করছি, চক্রের ভেতরে থাক। আদেশ? কারোর আদেশ মানি না আমি। এই গ্রামের আমি কাউকে ছাড়বো না। তারপর লাল চক্রের একটা অংশ ফেটে গেল। চক্র ভাঙতেই ছেলেটার দেহটা মাটিতে চার হাত পায়ে ভর দিয়ে দাঁড়ালো। তার পিঠ বাঁকানো, মাথা উল্টো দিকে ঘুরে আছে। অমল, ওর ঘাটটা দেখ, পুরো উল্টো। তান্ত্রিক, কিছু করুন, নয়তো পুরো গ্রামকে ও মেরে ফেলবে। এই গ্রাম আরে আগুন দিয়েছিল, আজ রক্ত দেবে। দেহটা ঝড়ের গতিতে সামনে এগিয়ে এলো, সোজা রতনের দিকে। অমল, তান্ত্রিক বাঁচাও! না না, দূরে থাকো, আমি দোষী না, আমি কিছু করিনি। রতন মাটিতে পড়ে গেল, দেহটা তার বুকের উপর উঠে বসলো। প্রথমে তুই। অমল বাঁচা! না, ছাড় ওকে, ছাড়। অমল ছুটে গিয়ে পাশের জ্বলন্ত কাঠ তুলে নিল, আগুনটা সোজা ছুঁড়ে মারল দেহটার পিঠে। দেহটা রতনের বুক থেকে সরে গেল, তার চামড়া থেকে ধোঁয়া উঠছে, কিন্তু পোড়ার গন্ধ মানুষের নয়। অমল, এটা আগুনে পুড়ছে না। ও আগুন মরেনি, ও আগুন থেকেই জন্মেছে। রুদ্রনাথের কণ্ঠে প্রথমবার ভয় শোনা গেল। আপনি কাকে ডেকেছেন? আমি এই কিশোরের ব্রেদ রাখতে চেয়েছিলাম, কিন্তু এটা সে নয়। তুই ভুল নাম উচ্চারণ করেছিস, তাই আমি এসেছি। হঠাৎ দেহটা আকাশে ভেসে উঠল, তার নিচে আগুনের ছোট ছোট শিখা জ্বলছে, চারপাশে ছাই ঘূর্ণি হয়ে উঠছে। অমল, চল আমরা পালাই, নয়তো আমাদের মেরে ফেলবে। অমল, পালালে লাভ নেই, ও এখন দেহ ছেড়ে বেরোবে। এক মুহূর্তে দেহটা নিথর হয়ে পড়ে গেল, কিন্তু তার বুক থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ধোঁয়া নয়, ছায়া। সে ছায়া আকাশে উঠে গেল, তারপর ধীরে ধীরে পুরো শ্মশানের ওপর ছড়িয়ে পড়ল। এই গ্রাম আসতে আমার। ছেলেটার দেহটা আবার নিথর, কিন্তু শ্মশানের বাতাস বদলে গেছে, হালকা কুয়াশা নেমেছে। এটা শেষ হয়নি, তাই তো? শুনলি, কেউ যেন চিৎকার করলো। আর চিৎকারটা শ্মশানের দিক থেকে নয়, চিৎকারটা এলো গ্রামের ভেতর থেকে। শ্মশান থেকে ফেরার পর রাতটা আর স্বাভাবিক রইল না। গ্রামের প্রতিটা কুকুর একসাথে চিৎকার করছে, বাতাসে পোড়া মাংসের গন্ধ। অমল, রতন আর রুদ্রনাথ দ্রুত হাঁটছে গ্রামের দিকে। ওটা গ্রামেই ঢুকেছে। ও দেহ ছেড়েছে, এখনো ছায়া। ও শক্তি খুঁজবে। মানে? ওইটা কার বাড়ি? চিৎকারটা এলো হরিপদ কাকার বাড়ি থেকে। উঠোনে লোক জড়ো হয়েছে, দরজা ভেতর থেকে বন্ধ, ভেতর থেকে গুঙিয়ে ওঠার শব্দ। দরজা ভাঙো! দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সবাই থেমে গেল।
হরিপদ কাকা ঘরের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু তার শরীর মাটিতে নেই। সে দেওয়ালে ঠেসে ঝুলছে, গলার কাছে অদৃশ্য কিছু চেপে ধরেছে। ওকে ওকে কে ধরে আছে? ওই ওই আত্মাটা। তারপর তার পা দুটো বাতাসে ছটফট করছে। হঠাৎ তার ঘাড় অস্বাভাবিকভাবে মেকে গেল, চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল। একজন হরিপদ কাকা নিথর, ঘরের মাটিতে কালো ছাইয়ের মতো দাগ, একটা গোল চিহ্ন শ্মশানের লাল চক্রের মতো। ও আমাদের অনুসরণ করেছে। মানে আমরা ওকে নিয়ে এসেছি? না, ও নিজেই এসেছে, কারণ ও জানে কে ওকে মুক্ত করেছে। আপনি? না, তুই। আমি? না না, এটা তো হতে পারে না। আমি ওকে কখন ডাকলাম? অমল হঠাৎ অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তুই দেখেছিলি অমল? কে? আমি আমি কি দেখেছিলাম? আর তুমি আমার নাম জানলে কিভাবে? কেউ নেই, কিন্তু ঘরের কোণে একটা ছায়া নড়ল। তুই কি শুনলি? ও আমার নাম জানে, কিন্তু কিন্তু কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নাকি দেখেছি, কিন্তু কি দেখেছি? ও শুধু নাম না, ও তোর অতীত জানে। হঠাৎ আবার একটা চিৎকার, এবার অন্য দিক থেকে। আরেকজন। ও থামবে না, ও যতক্ষণ না শক্তিপূর্ণ হচ্ছে। তাহলে ওকে থামানোর উপায়? ও যে নামে এসেছে সেই নাম জানতে হবে। বাতাসে আবার সেই পোড়া গন্ধ, মাটিতে ছায়া লম্বা হচ্ছে। দুজন হরিপদের নিথর দেহের পাশে দাঁড়িয়ে অমল বুঝল ওদের ভুল ছিল না, কিন্তু একটা প্রশ্ন এখনো অমীমাংসিত। ও কেন একজন বলল, আর কেন দ্বিতীয় চিৎকারের পর বলল দুজন? অমল ওই রকম গুনছে কেন? জানি না। হরিপদের মৃত্যুর পর পুরো গ্রাম জেগে উঠেছে। কেউ ঘর থেকে বেরোতে সাহস করছে না, কিন্তু চিৎকার থামছে না। ও গুনছে এখনো, ও শক্তি নিচ্ছে, প্রতি প্রাণে ও পূর্ণ হচ্ছে। ও আমাকে চাই, আমি সেটা অনুভব করছি। অমল হঠাৎ বসে পড়ল, মাথা চেপে ধরল। কি হলো অমল? এ অমল, এ কি হলো তোর? আমি আমি এই মুখ আগে দেখেছি। কোথায়? 5 বছর আগে এই শ্মশানে একটা লোককে গ্রাম চোর বলে ধরে এনেছিল এখানে, কিন্তু সে নির্দোষ ছিল। সবাই মেরেছিল তাকে। আমি দাঁড়িয়ে দেখেছিলাম, কেউ বাঁচাতে যায়নি। লোকটা আগুনে পুড়েছিল সেদিন, কিন্তু সে মরার আগে বলেছিল আমি ফিরবো। ঠিক বলেছিস অমল, আমি ফিরেছি। ক্ষমতা চাইলে ঝুঁকি নিতে হয়। আপনি জানতেন? আপনি কি পাগল? তোরা আমাকে ব্যবহার করতে চেয়েছিলি, এবার আমি তোদের ব্যবহার করব। আমি তোকে ডেকেছি, ছেড়ে দে, ছেড়ে দে। রুদ্রনাথের লাঠি হঠাৎ আকাশে উঠে গেল, তার গলা অদৃশ্য শক্তি চেপে ধরল। তাই প্রথমে তুই। ওঝাদা! এক ঝটকায় রুদ্রনাথের দেহ দুমড়ে গেল, তার শরীর ছুঁড়ে পড়ল আগুনের ওপর, কয়েক সেকেন্ডে নিথর। এখন চারিদিক নিস্তব্ধ, ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে। অর্ধেক গলে যাওয়া চামড়া, চোখের কোলে আগুন। আচ্ছন হলেই আমি মুক্ত। অমল, অমল, আমরা পালাই। না, দেরি হয়ে গেছে। পালিয়ে কোথাও আর যাওয়া যাবে না রে। ও আমাকে চায়, কারণ আমি সেদিন চুপ ছিলাম। অমল সামনে এগিয়ে এলো। আমাকে নাও, ওকে ছেড়ে দাও। না! তুই দেখেছিলি, কিন্তু তুই থামাসনি। হ্যাঁ হ্যাঁ, আমি দোষী। অমল নিজেই শ্মশানের আগুনের কাছে হাঁটু গেড়ে বসল, চোখ বন্ধ করল। আজ আমি চুপ থাকবো না।
হঠাৎ আগুন নিজে নিজে উঁচু হয়ে উঠল। ছায়াটা অমলকে ঘিরে ফেলল। তার দেহ ধীরে ধীরে আগুনে মিলিয়ে যেতে লাগলো। অমল, কেন করলি? কেন করলি? এক অন্ধকার আলো চারিদিক ঢেকে দিল। ঝড় থেমে গেল। ভোরে গ্রামের লোকেরা শ্মশানে এসে দেখল ছাইয়ের মাঝে পড়ে আছে রুদ্রনাথের পুড়ে যাওয়া লাঠি, আর রতন বসে আছে স্তব্ধ হয়ে। অমলের কোনো দেহ নেই। ও শেষ হয়ে গেছে, সব শেষ।